ধন্যবাদ জেলুর ভাই, খুব প্রাণবন্ত চমৎকার কথা শুনছিলাম। তো জেলুর ভাই একটা প্রসঙ্গে একটু তাসমিয়ার আগে বলি, অনেকেরা নির্বাচিত শব্দ শুনলে কিন্তু আপত্তি করতে পারে। তারা কিন্তু একভাবে নির্বাচিত সংসদের মধ্য দিয়ে, সেটা যেন মাথায় থাকে। যেমন রাষ্ট্রপতি তিনিও নির্বাচিত হবেন, একভাবে হবে না। থ্যাংক ইউ ফর ক্লারিফাইং। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, জেলুর ভাই তার বক্তৃতায় একটা কথা বলেছিলেন যে ইংল্যান্ডে তো লিখিত সংবিধান না। এখন এই যে সংবিধানের কনসেপ্টটা কেন ইংল্যান্ডে না? ইংল্যান্ড এত গণতান্ত্রিক দেশ, ইংল্যান্ডে কিন্তু নাই সংবিধান। কারণটা কি? এই যে ফ্রান্স বা আমেরিকা, বাংলাদেশ, আমাদের যে সংবিধান হয়েছে কখন হয়েছে? একটা গণ অভ্যুত্থানের পরে হয়েছে, একটা আন্দোলনের পর, স্বাধীনতার পর। ফ্রান্সে যখন বিপ্লব হলো তারপরে সংবিধান, ইউএসএ তে তাদের স্বাধীনতার পর সংবিধান। এই জন্য ইউকে যেহেতু রাজতন্ত্র, এই জন্য কিন্তু হয়। এখন এটা কেন বললাম আপনাদেরকে, যে সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে, এই জন্য। কারণ এই যে ইতিহাস বলে যুগে যুগে অভ্যুত্থান, বিপ্লব, স্বাধীনতার পরে একটা সংবিধান রচিত হয় এবং এরই প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশন গঠন হলো। 9 মাস দিনের পর দিন এখানে অনেকেই উপস্থিত আছে, তাদের কন্ট্রিবিউশন আছে। আলোচনার পরে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হলো। ওই যে একজন বললেন আমরা সবাই বাংলাদেশি, এরকম অনেক সিদ্ধান্ত নেওয়া হলো। এরপরে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করলেন এবং আমরা এর আগে একটা অর্ডারও ছিল যে এই যে জুলাই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে, এটা একটা অধ্যাদেশ জারি হলো এবং সব ঠিক করা হলো। এটার পরে গণভোট অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইলেকশনের দিন এবং দেশের 70% মানুষ, প্রায় 70% এই হ্যাঁ পক্ষে রায় দিলেন। এবং এখানে একটা মূল বিষয়, যে কারণে আমি বললাম যে সব বিপ্লব গণ অভ্যুত্থানের পরে একটা সংবিধান, এই যে সংস্কার পরিষদ গঠনের বিষয়টা, এটা একদম সবাই একমত ছিলেন। কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত এটা লক্ষ্য করলাম যে এই 2/3 ভোটের ম্যান্ডেট নিয়ে আমাদের সরকারি দল যেটা করলেন, সংস্কার পরিষদের শপথ নিলেন। এবং আরো অবাক হয়েছি যে এই বিএনপি, এটা জুলাই সনদটা আমি একটু বাদই রাখি, 31 দফা যেটা দিয়ে তারা আন্দোলন করেছিল, সেটার এক দফা, প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এখন বিরোধীদের জন্য অনেক কিছু বলা যায়। আমার প্রশ্নটা হলো, এটাতে কি দেশের মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে? আমাদের 31 দফা যেটা দেখিয়ে আমরা জনগণকে আন্দোলনে দেখেছি, সেটার 1 নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ। দলের ওনাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন, সম্মানিত প্রধানমন্ত্রী, উনি যে বললেন হ্যাঁ পক্ষে রায় দিতে হবে, তারপরে যখন ভোটে ওনারা শপথটা নিলেন না, এটা কি একটা জনগণের কাছে একটা ডিসেপশনের বার্তা যায় কিনা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি। এরপরে যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন বললেন যে আমরা হ্যাঁ পক্ষে বলেছি, কিন্তু নির্বাচনটা যদি না হতে না দেয়, এই কথাটার প্রতারণামূলক নাকি, এটা আমি জাতীয় ছেড়ে দিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, যদি এটাও ধরে না, আপনি খুব সুন্দর কথা বলেছেন, তাহলে এই যে নির্বাচনের জন্য কি আমরা এই যে এত রক্তের বিনিময়ে এতগুলো প্রাণ দিল, জাতিসংঘের রিপোর্ট আছে, তো তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে নির্বাচনের জন্য এত কিছু? আপনারা বিচার করবেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের সম্মানিত মহাসচিব বিএনপি, উনি কিছুদিন আগেই বলেছেন 4 মাসে কোনো ঘুষ বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি। ধন্যবাদ জানাতে চাই, কিন্তু খুব ইন্টেলিজেন্ট রাজনীতিবিদ, উনি স্বীকার করেছেন। তো আমার নিজস্ব ধারণা যে এই যে দুর্নীতিটা বন্ধ হয়নি, হবে কিভাবে? কারণ এই যে সংস্কার
এর কার্যক্রম তো শুরু হয়নি। এখন অনেকেই আপনারা বলছেন যে বিশেষ সংসদীয় কমিটিতে সংশোধন প্রক্রিয়ায় আমরা যাব না, সহিষ্ণুতা এসব, এটা তো আসলে যাওয়ার উপায় আমাদের নেই। আমরা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম, ভোটের অধিকার ছিল না। এতদিন পরে জনগণ প্রায় 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে দিয়েছে, এতদিন পরে তারা ভোট দিতে পারলো। এখন এই সংশোধন পরিষদে গেলে তো সেই ভোটের সাথে আমাদের প্রতারণা করা হয়, ডিসরেসপেক্ট করা হয়। এত বছর পরে ভোটাধিকার পেয়েছি, এই ডিসরেসপেক্ট আমরা করবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা সংসদে একবার ওয়াক আউট করেছি। ওয়াক আউট কখন করেছি? যখন দেখলাম দেশের প্রায় 70% মানুষের যে গণভোটের গণরায় সেটা বাস্তবায়ন হচ্ছে না। সেই সময় আমরা আমাদের লিডার অফ দ্য অপোজিশনের নেতৃত্বে আমরা ওয়াক আউট করেছি। এটা আমাদের একটা দেশের 70% মানুষের ভোটের রায়কে আমরা সম্মান জানিয়েছি। এবং আরেকটা কথা যে শেষের দিন যখন লাস্ট দিন হতে পারে, এখানে আমার সাথে অনেক বিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা আছে, ব্যারিস্টার জাহরান এবং অত্যন্ত শ্রদ্ধেয় খুব ভালো পার্লামেন্টারি সেলিম সাহেব আছেন, শামসুন নাহার আপা সুপ্রিম কোর্টের লয়ার, এই আমরা সবাই ছিলাম সেদিন সংসদে। একটা আপনার মনে থাকার কথা, ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট নামে একটা আইন পাশ হলো একদিন। সংসদীয় রীতিনীতি সম্পর্কে সবাই জানেন, একটা খসড়া করা হয়, একটা আইনে খসড়া করে সেই খসড়া দেওয়া হয় 3 দিন আগে, আরো তারপরে আমরা খসড়াটা দেখবো বিরোধী দল, সরকারি দল, এবং সেই দেখে আমাদের সংশোধনী থাকতে পারে। আমরা জনমতের জন্য বলতে পারি, যারা নির্বাচিত, যে জিল্লার ভাই বললো যে এক একজন এক একভাবে নির্বাচিত, আমরা যেভাবে নির্বাচিত, অনেকে তো জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত, তাদের কাছে তো জবাবদিহিতা আছে এলাকার। হ্যাঁ 2/3 হ্যাঁ তো জয়যুক্ত হবে, কিন্তু আমাদের আইন পাস হওয়া একটা ডেস্টিনেশন, বা যে জনমত কথা বলা একটা জার্নি। খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই জার্নিটাতে আমাদের কোনো অংশই নিতে দেওয়া হলো না। এভাবে করে আমাদের টেবিলে সম্পূরক কার্যধারা, আগের দিনও জানি না, সম্পূরক কার্যধারা, ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট, 3টা বড় বড় আইন মার্চ হয়েছে, কমিশন অনেক বাতিল হয়েছে। আমি ক্ষুদ্র আইনজীবী হিসেবে আমি চিন্তা করছিলাম বিভিন্ন পয়েন্ট দিয়ে কি সংসদে দেওয়া যায়। অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেই দিনে আইন পাস হয়ে গেল। তারপরে পাস হওয়ার আগে আমাদের লিডার অফ দ্য অপোজিশন ডক্টর শফিকুর রহমান উনি দাঁড়িয়ে অনুরোধ করলেন, সহিষ্ণুতার কথা বলছিলেন, আমাদের পঞ্চগড়ের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ এখানে আছেন, সহিষ্ণুতা। ডক্টর শফিকুর রহমান ইজ সিম্বল অফ সহিষ্ণুতা, সহিষ্ণুতা, উনি একটা প্রতিচ্ছবি। কেন? এই যে এত বড় ইনভেস্ট বাংলাদেশ আইন পাস হয়ে গেল কোনো নোটিশ না দিয়ে, কোনো বক্তব্য না দিয়ে, এটা যে কোনো বিরোধী দল বলে বের হয়ে আসতো আন্দোলন, উনি এটা করেন। উনি বারবার বোঝাতে চেয়েছেন, উনি তার বক্তৃতায় বলেছেন এটা আপনারা করেন না, আপনাদেরকে একটা অনুরোধ করছি, করেন না, আমরা আলোচনা করি। ইনভেস্ট বাংলাদেশ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ আইন, উনি বারবার অনুরোধ করলো। হ্যাঁ, আমরা যারা সংসদ সদস্য ছিলাম আমরা বারবার বলছিলাম, জোরে কথা বলছিলাম, কিন্তু ডক্টর শফিকুর রহমান বারবার অনুরোধ করলো। সহিষ্ণুতার পেটে আর বড় উদাহরণ কি দিতে পারবো, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ট্রেজারি বেঞ্চ থেকে আইনটা পাস করে না হলো। তাহলে যারা আমরা না হয় নির্বাচিত ডাইরেক্ট ভোট হইনি, যারা ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেল, হ্যাঁ ভোট পাস হবে, কিন্তু আমরা কথা বলবো না, আমরা সংসদে দিব না। এখানে অত্যন্ত ব্রিলিয়েন্ট লয়ার আছেন, ডক্টর শরীফ ভুইয়া, তাজুল ইসলাম, ওই শরীফ ভুইয়া উনি 15th অ্যামেন্ডমেন্টের কেসটা উনি যে করেছেন, ওখানে সংসদীয় কার্যপ্রণালীকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরো বিস্তারিত ভালো উনি বলতে পারবেন, আপনারাও জানেন। এটা কিন্তু খুব রেয়ার ঘটনা এবং এটাকে আমরা উৎসাহিত করি না। কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনী যখন আনা হয়, কোনো কারো, উনি শরীফ ভুইয়া বললেন যে ওনাদের দলেরও মানা হয় না। আমি চাই না আজকে থেকে এরকম অনেক বছর পরে ইনভেস্ট বাংলাদেশ আইন কিভাবে পাস হয়েছিল সেটা নিয়ে কেউ রিড করি।
আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু করতে চাই। আর এই জন্য আরেকটা বিষয় হচ্ছে যে শুরুতেই মারজানা বোধহয় একটা প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন নিয়ে, বার অ্যাসোসিয়েশনের ইলেকশন নিয়ে আইন তো পরের বক্তব্য। যেই দুটো আইন ছিল আমাদের সুপ্রিম কোর্টের জন্য, এখানে যারা আইনজীবী আছেন তারা জানেন যে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুপ্রিম কোর্ট সচিবালয়। এই আইনটা যখন হলো আমরা সবাই খুশি হলাম। আমাদের one of the best chief justice in the history of Supreme Court, ডক্টর রেফাত আহমেদ, উনি একটা ইন্টারভিউতে বললো যে উনি এটা ওনার একটা জীবনের অর্জন। এটা আমি মনে করি সমস্ত লয়ারদের, বিচার বিভাগের সাথে সমস্ত মানুষের একটা অর্জন ছিল, কিন্তু সেই অর্জনটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারলাম না। আমি সময় নিব না, আরো বক্তারা আছে, খালি জাস্ট একটা কথা, যে নারীদের অংশগ্রহণ সম্পর্কে কথা হচ্ছিল, সেটাতে আমি বলতে চাই যে এটা নিয়ে তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নয়। জিল্লুর ভাইয়ের অনুষ্ঠানে নারীর সংখ্যা গরিষ্ঠতা আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমেরিকার মতো আধুনিক রাষ্ট্র এখনো নারী প্রেসিডেন্টের জন্য মানসিকভাবে প্রস্তুত না, দুইজন নারী কেউই হতে পারেনি। তো ডোন্ট গেট ডিসার্টেন, এটা একটা কাঠামোগত প্রক্রিয়া, সংস্কার হলে এইগুলো সব সমাধান এমনিতেই হবে ইনশাআল্লাহ। লেটস হোপ ফর দ্য বেস্ট। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।